সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডাউটনেস ম্যাথ ইউটিউব চ্যানেল। আমাদের অল এক্সামকে টার্গেট করে একটা ম্যাথামেটিক্সের মক টেস্ট সিরিজ চলছিল বা প্র্যাকটিস সিরিজ তোমরা বলতে পারো, যেটা আমাদের 120 দিন কন্টিনিউ চলতে থাকবে। আজকে আমাদের ডে 29, 29 নম্বর দিনের ক্লাস। এর আগে আমাদের 28টা ক্লাস হয়ে গেছে। আগের 28টা ক্লাসের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে। আর আজকের ক্লাসের অঙ্কের পিডিএফ পাবে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ওই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। তো যারা চ্যানেলে আজকে প্রথমবার এসো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর তোমাদের একটা লাইকের সাথে আমরা আমাদেরকে প্রথম অঙ্কটা শুরু করছি। আর ক্লাসের টাইমিংটা তোমরা দেখে নাও, প্রতিদিন সকাল 7:30। ওকে, তো প্রথম অঙ্কটা আমাদের এখানে বলছে একজন ব্যক্তি 25টি জিনিস বিক্রি করেছে 2500 টাকায়। তাহলে 25টা জিনিস যদি 2500 টাকায় বিক্রি করে, একটা জিনিস বিক্রি করবে কত? 100 টাকায়। একটা জিনিসের বিক্রি করার দাম হচ্ছে 100 টাকা, এবং এতে তার 10%-এর ক্ষতি হচ্ছে। 10%-এর ক্ষতি মানে এটা বিক্রি করছে কত? 90%-এ। তাহলে 100 টাকা যেটা বিক্রি করছে সেটা 90%-এর ভ্যালু। এবার আমাদের এখানে কি বলছে দেখো, এরপরে আমাদের এখানে বলছে অঙ্কতে তিনি কতগুলি জিনিস 2400 টাকায় বিক্রি করবেন 20% লাভ করতে হলে। তাহলে 20% লাভ করতে হলে তাকে কততে বিক্রি করতে হবে? 120%-এ বিক্রি করতে হবে। তাহলে এখান থেকে আমরা একটা জিনিসের বিক্রয় মূল্য আগে বার করতে পারবো। তাহলে এটা আমরা কি পাচ্ছি? এটা আমরা পাচ্ছি একটা জিনিসের বিক্রয় মূল্য। তাহলে একটা জিনিসের বিক্রয় মূল্য যদি আমরা একটু ক্যালকুলেশন করি এখানে, তাহলে আমরা পাবো পার্সেন্ট ক্যান্সেল হবে, শূন্যর সাথে শূন্য ক্যান্সেল হবে, 3 দিয়ে কাটলে 3 3 9, 3 দিয়ে কাটলে 3 4 12, 4 × 100 মানে 400। তাহলে আমরা এখানে পাচ্ছি 400/3। তাহলে একটা জিনিসের বিক্রয় মূল্য 400/3 টাকা। বলছে 2400 টাকার জিনিস টোটাল আমার বেচতে হবে। তাহলে টোটাল কত টাকার জিনিস বেচতে হবে? 2400 টাকার জিনিস। তাহলে আমরা এখানে 2400 লিখব। আর একটা জিনিসের দাম কত? 400/3। তাহলে আমরা 400/3 লিখব। এবার আমরা জানি 3 যেটা আছে সেটা ডাইরেক্ট একবারে উপরে চলে যায়। তাহলে একবারে আমি উপরেই লিখব এটাকে। তাহলে আমরা এখানে পাচ্ছি শূন্যর সাথে দুটো শূন্য ক্যান্সেল, 4 দিয়ে কাটলে 4 6 24, 3 6 18। তাহলে টোটাল উনি 2400 টাকায় কটা জিনিস বিক্রি করতে পারবে? 18টা জিনিস বিক্রি করতে পারবে। এটাই আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট দেখো 2 নম্বর কোশ্চেনটা বলছে একটি শ্রেণীর এ এবং বি বিভাগের মোট শিক্ষার্থীর সংখ্যা 110 জন। টোটাল শিক্ষার্থী কত আছে? 110 জন। এ বিভাগের শিক্ষার্থীর সংখ্যা বি বিভাগের তুলনায় 10 জন বেশি। তাহলে আমরা এখানে পাচ্ছি যে এ আর বি দুটো বিভাগ। বলছে এ বিভাগের শিক্ষার্থীর সংখ্যা বি বিভাগের তুলনায় 10 জন বেশি। তাহলে বিতে যদি 50 জন হয়, এতে হবে 60 জন, কারণ টোটাল 110 জন। তাহলে 60 আর 50 মিলে 110 হচ্ছে। আবার এতে হচ্ছে বি এর থেকে 10 জন বেশি। তাহলে এখানে আমরা পাচ্ছি এখানে 50 হলে এখানে 60, তার মানে 10 জন বেশি হচ্ছে। ওকে, এরপরের লাইনে বলছে একটি পরীক্ষায় বি এর শিক্ষার্থীর গড় স্কোর এ এর শিক্ষার্থীর চেয়ে 20% বেশি। বলছে বি এর শিক্ষার্থীর গড় স্কোর এ এর শিক্ষার্থীর চেয়ে 20% বেশি। এই যে এই লাইনটা বলছে। ওকে, তাহলে এ এর শিক্ষার্থীরা যদি কত পার্সেন্ট বেশি বলছে? 20%। এর শিক্ষার্থীরা যদি 100 মার্কস পায়, বি এর শিক্ষার্থীরা পাচ্ছে 20% বেশি, তার মানে 120 মার্কস। তাহলে এখানে যদি আমরা একটু কাটাকাটি করি, শূন্য শূন্য ক্যান্সেল, 2 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 2 দিয়ে কাটলে 6 দুগুণে 12। যেহেতু এটা আমরা রেশিওতে পাচ্ছি ভ্যালুটা কাটাকাটি করে, তাহলে আমরা এখানে একটা এক্স লাগিয়ে দেবো। যে এর শিক্ষার্থীর গড় মার্কস হচ্ছে 5x করে, বি এর শিক্ষার্থীর গড় মার্কস হচ্ছে 6x করে। বেরিয়ে গেল। এইবার আমাদের অঙ্কতে বলছে যদি ক্লাসের সকল ছাত্রের গড় স্কোর 72 হয়, তাহলে এর গড় স্কোর কত? বলছে টোটাল সবার স্কোর হচ্ছে 72, গড়ে হচ্ছে 72 করে। তাহলে টোটাল স্টুডেন্ট কতজন আছে? 110 জন। তাহলে আমরা এখানে লিখব 110 জন টোটাল স্টুডেন্ট, ইন্টু প্রত্যেকেই গড়ে কত করে পাচ্ছে? 72 করে। তাহলে ইন্টু 72 করলে টোটাল মার্কস আমরা পেয়ে যাচ্ছি। আর এখানে আরেকভাবে আমরা টোটাল মার্কস বার করতে পারি, সেটা হচ্ছে প্রথমে এতে ছিল 60 জন, এতে শিক্ষার্থীর সংখ্যা কতজন? 60 জন। তাহলে আমরা 60 লিখব। ওটা অন্য কালি দিয়ে করি তাহলে বুঝতে সুবিধা হবে। 60 লিখব, ইন্টু এই 60 জন প্রত্যেকে গড়ে কত করে পাচ্ছে? 5x করে। তাহলে আমরা ইন্টু করব কত? 5x। ঠিক আছে, তারপরে প্লাস বিতে ছিল কতজন? 50 জন। তাহলে আমরা লিখব 50, ইন্টু বিতে প্রত্যেকে কত করে পাচ্ছে? 6x করে মার্কস পাচ্ছে। তাহলে আমরা এখানে লিখব হচ্ছে ইন্টু 6x। তাহলে এইটাও আমাদের কি চলে আসলো? এটাও আমাদের চলে আসলো টোটাল মার্কস। এবার এখান থেকে আমরা ক্যালকুলেশন করে এক্সের ভ্যালু ইজিলি বার করতে পারবো। এই দুটো গুণ করলে আমরা এখানে পাবো, হচ্ছে 79792 গুণ করলে আমরা এটা পাবো 5 6 30 মানে 300, 300x, এখানে হবে 300x, 300 300 যোগ করলে আমরা পাবো 600x। সিম্পল। তাহলে x এর ভ্যালু কত পাচ্ছি? x ইকুয়াল টু আমরা এখানে পাচ্ছি 792/60। 60 এর পাশে এসে তলায় গিয়ে বসবে। তাহলে x এর ভ্যালু আমরা পাচ্ছি 792/60। এবার আমাদের এখানে বলছে যে এতে শিক্ষার্থীর গড় স্কোর কত? এতে শিক্ষার্থীর গড় x কত ছিল? 5x। এতে ছিল কত? 5x। তার মানে 5x এর ভ্যালু আমাদের বার করতে হবে। তাহলে আমরা এখানে 5x এর ভ্যালু সিম্পল বার করব।
তাহলে 5 ইন্টু এক্স, এক্সের ভ্যালু কত, এক্সের ভ্যালু 792/60। তাহলে এটাই লিখে দেবো আমরা 792/60। 5 দিয়ে কাটবো, 5 12 60। আর 12 দিয়ে যদি আমরা 792কে যদি আমরা কাটি, তাহলে আমরা এখানে পাবো 6 12 72। তাহলে আমরা এখানে পাচ্ছি আবার 72, তাহলে 6 12 72। তাহলে অ্যান্সার আমাদের 66। তাহলে অ্যান্সার আমাদের কত আসবে, 66। নেক্সট আমরা 3 নম্বর অঙ্কতে আসি। 3 নম্বর অঙ্কটা বলছে এ পারসন ক্যান রো, রো মানে হচ্ছে এ পারসন ক্যান রো এ ডিস্টেন্স 4 কিলোমিটার আপস্ট্রিম, আপস্ট্রিম ডাউনস্ট্রিম মানে এগুলো হচ্ছে নৌকার স্রোতের অঙ্ক। ওকে, একটা ব্যক্তি যাচ্ছে 4 কিলোমিটার আপস্ট্রিম, আপস্ট্রিম মানে স্রোতের প্রতিকূলে। প্রত্যেকটা জিনিস আমি এখানে একটু বলে দিই, যেহেতু আমাদের এই অঙ্কের আগেও করা হয়ে গেছে। আপস্ট্রিম মানে স্রোতের প্রতিকূলে নৌকা যাওয়া, স্টিল ওয়াটার, এস মানে স্টিল ওয়াটার মানে শান্ত জলে নৌকা যাওয়া। আর ডাউনস্ট্রিম, ডাউনস্ট্রিম ডি মানে হচ্ছে স্রোতের সাথে নৌকা যাওয়া। মানে ব্যাপারটা এরকম, ধরো নদীর স্রোত হচ্ছে এদিকে, ঠিক আছে। এবার নৌকাটা প্রথমে ধরো এই দিকে যাচ্ছে, তাহলে স্রোত এদিকে যাচ্ছে, নৌকা এদিকে যাচ্ছে, উল্টো দিকে যাচ্ছে, তখন তাকে বলে আপস্ট্রিম মানে স্রোতের বিপরীতে যাওয়া। আর আরেকটা সিস্টেম হয়, আরেকটা সিচুয়েশন হয় যে স্রোতও এদিকে নৌকাও এদিকে, তখন এটাকে বলে ডাউনস্ট্রিম মানে স্রোতের সাথে। আর আরেকটা হতে পারে যে নদীতে কোনো স্রোত নেই, নদী পুরো শান্ত, সেখানে নৌকা যে কোনো একদিকে যাচ্ছে বা এদিকেই যাচ্ছে ধরো, তাহলে এটাকে বলে শান্ত জলে নৌকা যাওয়া। এবার আমরা অঙ্কতে আসতে পারি। এবার অঙ্কতে বলছে যে 4 কিলোমিটার কি যাচ্ছে, আপস্ট্রিমে যাচ্ছে। আপস্ট্রিমে যাচ্ছে কত, 4 কিলোমিটার। কত টাইমে যাচ্ছে, 1 hour 20 minute, 1 ঘন্টা 20 মিনিট মানে হচ্ছে 80 মিনিট। তাহলে 4 কিলোমিটার যাচ্ছে 80 মিনিটে। এবার আমরা যদি স্পিড বার করতে চাই ঘন্টায়, তাহলে আমরা 60 মিনিটে কত যাচ্ছে সেটা বার করবো, তাহলে 60 দিয়ে গুণ করবো। তাহলে আমরা এখানে পাবো 0 0 ক্যান্সেল, 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 2 দিয়ে কাটলে 3 দুগুণে 6, তাহলে আমরা পাচ্ছি 3 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমরা স্পিড পাচ্ছি আপস্ট্রিমে 3 কিলোমিটার পার আওয়ার। সিম্পল আমরা এইভাবে বার করবো। এরপরে আমাদের বলছে অ্যান্ড ক্যান রো ব্যাক টু দ্য স্টার্টিং পয়েন্ট, এবং স্টার্টিং পয়েন্টে ফিরে আসছে। তাহলে 4 কিলোমিটার গেছিলো, তাহলে 4 কিলোমিটারই আবার ফিরে আসছে, তাহলে ডিস্টেন্স 4 কিলোমিটার ইন জাস্ট 24 মিনিট, 24 মিনিটে আসছে। তাহলে আমরা বার করবো 1 ঘন্টায়, মানে 60 মিনিটে কতটা যাচ্ছে। 4 দিয়ে কাটলে 4 6 24, 6 দিয়ে কাটলে 6 10 60। তাহলে আমরা এখানে পাচ্ছি, এটা আমাদের ডাউন স্ট্রিমে হবে। যদি আপস্ট্রিমে যায় তাহলে ফেরার সময় অবশ্যই ডাউন স্ট্রিমে ফিরবে। তাহলে ডাউন স্ট্রিমে আমরা স্পিড পাচ্ছি কত, 10 কিলোমিটার পার আওয়ার। এখানে পাচ্ছি 10 কিলোমিটার পার আওয়ার স্পিড, নৌকার গতি। এবার এটা আমাদের রাফ ওয়ার্ক, এটা আমরা বাদ দিয়ে দিতে পারি, কোনো অসুবিধা নেই। এবার আমাদের এখানে বলছে হাউ মাচ টাইম উইল ইট টেক টু রো, কতটা টাইম নেবে এটা যেতে 13 কিলোমিটার ইন স্টিল ওয়াটার, শান্ত জলে 13 কিলোমিটার যেতে কত টাইম নেবে, যেতে হবে কত 13 কিলোমিটার। তাহলে 13 কিলোমিটার আমাদের ডিস্টেন্স আমাদের দেওয়া আছে। এবার শান্ত জলের স্পিডটা দিয়ে আমাদের ভাগ করতে হবে। স্পিড কীভাবে বার করবো, স্পিড বার করা একদম সিম্পল নিয়ম, সেটা হচ্ছে যে যদি আমাদের আপস্ট্রিম আর ডাউনস্ট্রিম দেওয়া থাকে, তাহলে স্টিল ওয়াটারের স্পিড বার করার জন্য আমাদের জাস্ট করতে হবে এই দুটোর যোগ, মানে 10 আর 3 যোগ 3 আর 10 যোগ করে দাও, 13 হচ্ছে, সেটাকে আমরা 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে স্পিড কত হয়ে যাবে, 13/2। এবার আমরা নেক্সট লাইনে জানি এই 2টা ডাইরেক্ট আমাদের ওপরে চলে আসবে, তাহলে আমরা বলতে পারি 13/13 ইন্টু 2, 13 13 ক্যান্সেল, তাহলে অ্যান্সার আমাদের 2। তাহলে 2 ঘন্টা টাইম লাগবে, অ্যান্সার আমাদের কত চলে আসলো, 2। ওকে, নেক্সট আমরা 4 নম্বর অঙ্কতে আসি। 4 নম্বর কোশ্চেনটা দেখো, বলছে আমাদের এখানে যে দুটি প্রবন্ধের মূল্য 4:5 অনুপাতে যদি প্রথম নিবন্ধের দাম X% বৃদ্ধি করা হয় এবং অন্যটি 30% কমানো হয়, তাহলে এ এবং বি এর নতুন মূল্যের অনুপাত হবে 10:7। এক্স এর মান কত। তাহলে অঙ্ক একদম সিম্পল। প্রথমটার দাম ছিল 4, প্রথমটা 4 আর পরেরটা 5 অনুপাতে আছে, তাহলে আমরা অনুপাত থেকে সরানোর জন্য প্রথমটা ধরবো 4x, পরেরটা আমরা ধরবো কত 5x। ওকে, এবার আমাদের এখানে বলছে প্রথম নিবন্ধ X% দাম বৃদ্ধি করা হচ্ছে। তাহলে যেহেতু বৃদ্ধি করা হচ্ছে, যে কোনো জিনিস বৃদ্ধির জন্য যত পার্সেন্ট বৃদ্ধি হয় সেটা আমরা 100-র সাথে বৃদ্ধি করি। তাহলে X%-এর বৃদ্ধি, তাহলে 100-র সাথে x যোগ করে দেবো, তাহলে বৃদ্ধি হয়ে যাবে 100 + x, 100 + x%, পার্সেন্টটা থাকবে। অন্যটিতে মানে নিচেরটায় 30% কমানো হচ্ছে, 30% কমানো মানে 100 থেকে কমে যাবে, তাহলে 100 থেকে 30 কমিয়ে দাও, তাহলে হবে 70%। ওকে, এরপর অনুপাত কত হচ্ছে 10:7, তাহলে ইকুয়াল দিয়ে লিখে দাও 10/7। এক্সের মান বার করো, এখান থেকে আমরা এক্সের মান ইজিলি বার করতে পারবো। তাহলে পার্সেন্টের সাথে পার্সেন্টেজ ক্যান্সেল, আর এক্সের সাথে এই এক্স ক্যান্সেল, আর 2 দিয়ে যদি আমরা কাটি 2 দুগুণে 4, 70কে কাটলে আমরা পাবো 35, 2 দিয়ে আমরা 10কে কাটলে আমরা এখানে পাবো 5। ওকে, আর আমাদের কিছু কাটা আছে, 7 দিয়ে কাটলে আমরা এখানে পাবো 5 × 7 = 35, 5 পাচ্ছি এখানে।
তাহলে আমরা এখানে পাচ্ছি 5 5 25, 5 25 125। তাহলে আমরা এখানে পাচ্ছি 100 প্লাস এক্স, 100 প্লাস এক্স ইকুয়াল টু আমরা পাচ্ছি কত, 125, 125। এক্স ইকুয়াল টু আমরা কত পাচ্ছি, 25। তাহলে আমাদের 4-এর অ্যান্সার কত হয়ে যাচ্ছে, 4-এর অ্যান্সার আমাদের ইজিলি হয়ে যাচ্ছে 25। ওকে, এক্সের মানটাই আমাদের বার করতে বলছিল। নেক্সট দেখো 5 নম্বর কোশ্চেনে আসি। 5 নম্বর কোশ্চেনটা বলছে একটি নির্দিষ্ট কাজ করার জন্য এ এবং বি এর বিকল্প দিনে কাজ করে। এটা একটা স্টার দিয়ে নাও। এটা টাইম অ্যান্ড ওয়ার্কের একটা ভালো অঙ্ক, মানে অতিরিক্ত ভালো অঙ্ক। যারা টাইম অ্যান্ড ওয়ার্ক পুরোপুরি চ্যাপ্টার ওয়াইজ করনি তাদের জন্য এটা একটা চ্যালেঞ্জ হবে বোঝাটাই। এখানে বলছে একটি নির্দিষ্ট কাজ এ এবং বি বিকল্প দিনে করে, মানে একদিন এ একদিন বি এভাবে করে। বি প্রথম দিন কাজ শুরু করে, তার মানে ফার্স্টের দিন কাজ করে হচ্ছে বি, তারপরের দিন কাজ করবে এ। ঠিক আছে, এরপর বলছে এ 48 দিনে একা কাজ শেষ করতে পারে। এ যদি একাই করে তাহলে এর টাইম লাগে কত, 48 দিন টাইম লাগে। তার মানে এ একা করলে 48 দিনে করতে পারে। তাহলে আমরা লিখতে পারি এ ইন্টু 48। ওকে, এবার বলছে যদি কাজটি 11/3 দিনে শেষ হয় এবং বি একা সেই কাজে 4 গুণ কাজ কদিনে শেষ করবে। এবার বলছে এই যে এই লাইনটাই বোঝার যে যদি কাজটি 11/3 দিনে শেষ হয়, তাহলে 11/3, 11 পূর্ণ 1/3 দিনে কখন শেষ হচ্ছে, যখন বি আর এ অল্টারনেট দিনে কাজ করছে তখন। বোঝা গেল? তাহলে এখানে আমাদের বলছে 11 পূর্ণ 1/3 দিনে কাজটা শেষ হচ্ছে বি আর এ অল্টারনেট দিনে কাজ করলে। বোঝা গেল? এটা হচ্ছে এটাই মানে। তাহলে যদি আমাদের এরকম দেওয়া থাকে তাহলে সবার আগে আমরা এটাকে এরকমভাবে ভাঙবো যে 11কে তো আমরা অর্ধেক অর্ধেক করতে পারবো না, এর জন্য আমরা করবো হচ্ছে 5 প্লাস 5। তাহলে এখানে হয়ে গেল 10, 11 দিন আছে, তাহলে আরও একদিন, এখানে হয়ে গেল টোটাল 11 দিন। তারপরে আরও 1/3 দিন আছে, তাহলে আমরা এখানে লিখবো 1/3। বোঝা গেল? এইভাবে আমাদের ভেঙে নিতে হবে, সমান সমান সংখ্যায় ভেঙে নিতে হবে। তাহলে প্রথম 5 দিন বি করবে, তাহলে এই 5 প্রথমটাও চলে যাবে বি এর জন্য। পরের 5 দিন মানে পরের মানে অল্টারনেট দিনে করলে না 5 দিন যাবে এর জন্য, মানে 5 দিন প্রথমে যে করবে বি এর জন্য যাবে, পরের 5 দিন যাবে এর জন্য। তারপরের নেক্সট টার্মটা আসবে আবার প্রথম জনের জন্য, মানে বি এর জন্য। পরের টার্মটা আসবে আবার দ্বিতীয় জনের জন্য, দ্বিতীয় জনকে এ 1/3 দিন। তাহলে এইভাবে এদের কাজটা এইভাবে ভেঙে 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 যাবে। বোঝা গেল? এটা একটা অতিরিক্ত ভালো অঙ্ক বলতে পারো, কনসেপচুয়াল অঙ্ক। তাহলে এখানে বি করবে টোটাল 5-এর আগে 6 দিন, আর এ করবে কত, 3 5 15 আগে 16, 16/3 দিন, 16/3 দিন। বোঝা গেল? তাহলে এখানে পাচ্ছি, তাহলে এইটাই হচ্ছে টোটাল কাজ, মানে এই 48 দিনে যেটা করে সেটাই যদি এ আর বি মিলে করে, তাহলে বি করে 6 দিনে, তাহলে আমরা বলতে পারি 6b প্লাস এর টাইম লাগে 16/3 দিন, তাহলে 16/3a। এবার এখান দিয়ে অঙ্ক একদম ইজি, সেটা হচ্ছে যে এখানে নিচে 3 আছে, তাহলে প্রত্যেকটার সাথে ইন্টু 3 করে দাও। তাহলে এখানে ইন্টু 3, এইখানে ইন্টু 3, এখানে ইন্টু 3, প্রত্যেকটার সাথে ইন্টু 3 করলে কী হবে, এখানে নিচের 3টা ক্যান্সেল হয়ে যাবে, তাই না? তাহলে 48 ইন্টু 3 যদি আমরা করি তাহলে আমরা পাবো 3 8 24 4, 3 4 12 14, মানে 144, 144 এ ইকুয়াল টু আমরা 3 6 18 বি পাবো। এখান থেকে জাস্ট ক্যালকুলেশন করতে হবে, আর এখানে পাবো 16a। এবার নেক্সট লাইন যদি আমরা ক্যালকুলেট করি, নেক্সট লাইন আমরা পাবো হচ্ছে 16a এই পাশে আসবে, তাহলে 134, তার থেকে যদি আমরা 6 বাদ দিই তাহলে আমরা পাবো 128, 128a ইকুয়াল টু 18b। তাহলে a বাই b ইকুয়াল টু আমরা পাচ্ছি, a বাই b ইকুয়াল টু পাচ্ছি 18/128। কাটাকাটি যদি আমরা করি 2 দিয়ে, 9 2 18, 2 দিয়ে কাটলে আমরা পাবো 64। তাহলে a এর ভ্যালু আমরা কত পাচ্ছি 9, b এর ভ্যালু পাচ্ছি আমরা 64, এটা আমরা পাচ্ছি ক্ষমতা। ওকে, তাহলে এ পুরো কাজ, এবার এখান থেকে একটু তোমার বুঝতে হবে যে এ পুরো কাজ করে 48 দিনে, তাহলে টোটাল ওয়ার্ক যদি আমরা দেখি তাহলে হবে হচ্ছে 48 ইন্টু এর ভ্যালু কত, একদিনে কাজ করার ক্ষমতা 9, তাহলে 48 ইন্টু 9 হয়ে যাবে এটা টোটাল কাজ। এবার বলছে এই কাজের 4 গুণ কাজ, তাহলে এই কাজের 4 গুণ কাজ মানে ইন্টু 4 কে করবে বলেছে, বি কত দিনে করতে পারবে, তাই না? বি একা কত দিনে শেষ করতে পারবে। তাহলে বি এর ভ্যালু কত, বি এর ভ্যালু 64, তাহলে 64 দিয়ে ভাগ করে দাও। তাহলে এটাই যদি আমরা ক্যালকুলেশন করি আমরা অ্যান্সার আমরা ইজিলি এখান দিয়ে পেয়ে যাবো। ওকে, তাহলে আমরা 4 দিয়ে কাটলে 4 16 64, 16কে 48 দিয়ে কাটলে 3 16 48, 3 9 27, তাহলে আমরা এখানে পাবো 27 দিন টাইম লাগবে। যদি বি করে তার 4 গুণ কাজ তাহলে টাইম লাগবে 27 দিন, এটা আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট আমরা 6 নম্বর অঙ্কতে আসি। 6 নম্বর অঙ্কটা বলছে এ এবং বি এর বর্তমান বয়সের অনুপাত 8:15। তাহলে আমরা একজনেরটা ধরবো 8x, আর একজনেরটা ধরবো হচ্ছে 15x। অনুপাত থেকে সরিয়ে আমরা x ধরে নেবো। বলছে 8 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল এত, 8 বছর আগে মানে -8 হয়ে যাবে, এখানেও -8। অনুপাত কত ছিল বয়সের, 6:13, তাহলে এটা লিখবো 6/13।
এবার বলছে এখন থেকে 8 বছর পরে তাদের এ আর বি এর বয়স অনুপাত কত হবে। তাহলে এখন তার বয়স অনুপাত কী ছিল, 8x আর 15x। তাহলে 8x আর 15x ছিল। 8 বছর পরে মানে এদের সাথে +8 করে দিতে হবে। +8 করলে আমরা বয়সটা তাদের পেয়ে যাবো 8 বছর পরে। তাহলে এটা আমাদের পরে বার করতে হবে। তাহলে এর জন্য আমাদের এক্সের ভ্যালুটা দরকার। এক্সের ভ্যালুটা আমরা এই জায়গা দিয়ে পেয়ে যাবো। তাহলে এক্সের ভ্যালুটা আমরা এখান থেকে বার করি। তাহলে এক্সের ভ্যালু যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা এখানে পাবো, এটা যদি আমরা গুণ করি 8 × 13 যদি আমরা করি তাহলে আমরা পাবো হচ্ছে 3 × 8 = 24, 4 হাতে আমার 2 মানে 104। 104x - 104 = আমরা এখানে পাবো 90। 6 দিয়ে যদি আমরা এটা গুণ করি পুরোটাকে তাহলে আমরা পাবো 15 × 6 মানে 90x - 6 × 8 = 48, 48। 90x এর পাশে আসবে, 104 থেকে বিয়োগ হবে, তাহলে আমরা পাবো 14x। 14x = আমরা পাবো 104 ওপাশে গিয়ে প্লাস হয়ে যাবে, তাহলে মাইনাস তার থেকে 148 আমরা যদি বিয়োগ করি তাহলে আমরা এখানে পাবো হচ্ছে 60, তার মানে হচ্ছে 56। বিয়োগ করলে পাবো 56। 4 × 14 = 56। তাহলে আমরা এখানে পাচ্ছি x এর ভ্যালু 4। তাহলে আমরা এখানে সিম্পল পাচ্ছি x এর ভ্যালু যদি 4 হয় তাহলে 8 × x এর ভ্যালু কত, 4। 4 × 8 = 32 + 8, 32 + 8 মানে এদিকে হয়ে যাবে আমাদের 40। আর পরের জন কত হবে, এখানে x এর ভ্যালু 4, তাহলে 4 × 15 এখানে হবে 60 এই +8, তার মানে এটা হয়ে যাবে 68। এবার এটার অনুপাত বার করতে হবে, তার মানে কাটাকাটি করতে হবে। তাহলে 4 দিয়ে যদি কাটি 4 × 10 = 40, 4 দিয়ে যদি আমরা এটা কাটি 4 × 17 = 68। তাহলে আমাদের অ্যান্সার কত হয়ে যাবে, 10:17। ওকে, এটাই আমাদের অ্যান্সার। নেক্সট আমরা 7 নম্বর অঙ্কতে আসি। 7 নম্বর কোশ্চেনটা বলছে, দেখো একজন ডিলার তার তালিকা মূল্যের ওপর 20% ডিসকাউন্টে একটি নিবন্ধ ক্রয় করে। তালিকা মূল্য মানে লিস্ট প্রাইস। তাহলে লিস্ট প্রাইস আমি ধরলাম কোনো জিনিসের ছিল 100 টাকা। এবার সে এটা সিপি মানে কিনলো, কেনা দাম হচ্ছে 20% ডিসকাউন্ট, 20% ছাড়ে কিনলো। তার মানে 100 জিনিস যদি 20% ছাড়ে কেনে তাহলে কিনেছে হচ্ছে 80 টাকায়। এরপর বলছে এবং তালিকা মূল্যের ওপর 25% তালিকা মূল্যের 25% উপরে চিহ্নিত করে। এবার এটা মার্ক প্রাইস, মার্ক করে রাখছে কত, তালিকা মূল্য যা ছিল মানে লিস্ট প্রাইস যা ছিল তার থেকে 25% উপরে মানে 25% বেশি। তাহলে 100 থেকে 25% বেশিতে যদি মার্ক করে রাখে তাহলে এটা মার্ক করেছে 125 টাকায়। ঠিক আছে। এরপর বলছে যদি তিনি চিহ্নিত মূল্যের ওপর 20% ছাড়ের অনুমতি দেয়। এবার উনি বিক্রি করার সময়, সেল করার সময় বললো চিহ্নিত মূল্য যা আছে 125, তার উপরে আমি কত পার্সেন্টের ছাড় দিচ্ছি, 20%, তার মানে 80% বিক্রি করছে। তাহলে 80% বিক্রি করলে এটার দাম কত হবে, 25 দিয়ে কাটলে এটা হবে 5, 25 দিয়ে কাটলে এটা হবে 4, 4 দিয়ে এটাকে কাটলে হবে 20, 5 × 20 = 100। তাহলে বিক্রি করছে কত টাকায়, 100 টাকায়। এবার বলছে তাহলে লাভের শতাংশ কত। লাভ বা লস সবসময় ক্যালকুলেট হয় কস্ট প্রাইসের উপর। তাহলে 80 টাকার জিনিস 100 টাকায় সেল করছে, বিক্রি করছে, তাহলে আমরা বলতে পারি 20 টাকার লাভ। তাহলে আমরা বলতে পারি 20 টাকার লাভ কত টাকায়, 80 টাকায়। তাহলে 80 নিচে দেবো, কত পার্সেন্টের লাভ বার করার জন্য 100% দিয়ে গুণ করে দেবো শতকরায় বার করার জন্য। 0 0 ক্যান্সেল, 2 দিয়ে কাটলে এটা হবে 4, 4 দিয়ে 100 কাটলে হবে 25, তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে 25% প্রফিট। অ্যান্সার আমাদের কত, 25% লাভ। নেক্সট 8 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে এ সাম অ্যামাউন্টস টু রেস এত আফটার 3 ইয়ার্স। বলছে কোনো একটা টাকা, আমি ধরলাম এখানে পি আমাদের কোনো একটা টাকা ছিল যেটা 3 বছর পরে, ক বছর পরে, 3 বছর পরে হয়ে যাচ্ছে কত, 18600, 1 সেকেন্ড, টাকাটা হয়ে যাচ্ছে আমাদের 18600 টাকা। এরপর বলছে অ্যান্ড টু রেস এত আফটার 6 ইয়ার্স, এবং 6 বছর যদি থাকে টাকাটা, 6 বছর পরে হয়ে যাচ্ছে 27900 টাকা হয়ে যাচ্ছে। এবার আমাদের বলছে অ্যাট এ সার্টেন রেট পার অ্যানাম, রেটটা কোনো একটা কিছু আছে। হোয়েন দ্য ইন্টারেস্ট ইজ কম্পাউন্ডেড অ্যানুয়ালি, ইন্টারেস্টটা আমাদের বার্ষিক হিসাবে লাগছে, অ্যানুয়ালি মানে বার্ষিক হিসাবে। দ্য সাম ইজ, সাম মানে প্রিন্সিপালটা আমাদের এখানে বার করতে হবে। তাহলে এইসব অঙ্ক যদি পরীক্ষায় আসে এগুলো আমাদের ডাইরেক্ট করা যায়। ডাইরেক্ট কীভাবে করা যায় দেখো, সিম্পল এইখানে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আমরা লিখব 27900, বাই দিয়ে দাও এই ভ্যালুটা, এই ভ্যালুটা যদি আমরা বাই দিই তাহলে আমরা পাবো 81860। এটা আমরা কাটাকাটি করি, 0 0 ক্যান্সেল, 0 0 ক্যান্সেল। আর এটি যদি আমরা 3 দিয়ে কাটি, 3 দিয়ে কাটলে আমরা পাবো এখানে 3 6 18, 3 2 6, 3 দিয়ে কাটলে 3 9 27, 3 3 9। তাহলে এটার যদি না কাটা যায় তাহলে আমরা এটাই রাখবো 93/62, মানে এই টাকাটা
3 বছরে, এখানে দেখো গ্যাপ 3 বছরের, আবার এখান থেকে দেখো গ্যাপ এটুকু 3 বছরের, তাহলে সেম গ্যাপটাই আমরা থাকবে, মানে আমরা পাবো। তাহলে টাকাটা অ্যাকচুয়ালি 93/62 গুণ হয়ে যাচ্ছে, এত গুণ হয়ে যাচ্ছে 3 বছরের অন্তর অন্তর। তাহলে সিম্পল, আমাদের লজিক একদম সিম্পল, যত গুণ আমরা এখানে পাবো, প্রিন্সিপাল আমরা বার করার জন্য আমরা এখানে প্রিন্সিপাল লিখবো, ইনটু দেবো, এইখানে যেটা হচ্ছে সেটা আমরা লিখে দেবো। এখানে কত হচ্ছে 93/62 ইকুয়াল টু দিয়ে আমরা লিখে দেবো, এখান থেকে 3 বছরের গ্যাপ, 3 বছরের পরে কত হবে এত টাকা, তাহলে ইকুয়াল দিয়ে আমরা এই ভ্যালুটা লিখে দেবো 18600। ওকে, এবার আমরা কাটাকাটি করবো সিম্পল। তাহলে 93 দিয়ে আমরা ডাইরেক্ট কাটতে পারি এটাকে, 93 দিয়ে যদি আমরা কাটি তাহলে আমরা এখানে পাবো হচ্ছে 2 দিয়ে কাটবে এটা, হ্যাঁ 3 দুগুণে 6 আর 9 দুগুণে 18, 2 দিয়ে কাটলো, তাহলে প্রিন্সিপাল ইকুয়াল টু আমরা কত পাবো 62 ইন্টু 200। তাহলে এটা যদি আমরা গুণ করি তাহলে আমরা এখানে পাবো 6 দুগুণে 12, 2 দুগুণে 4, 00, তাহলে 12,400, 12,400 অপশান আমাদের বি। ওকে, এটা আমাদের অ্যান্সার। নেক্সট দেখো 9 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে এ, বি এবং সি এর দক্ষতার অনুপাত হচ্ছে 7:5:8। একসাথে কাজ করলে তারা একটি কাজ 42 দিনে সম্পূর্ণ করতে পারে। তাহলে 42 দিনে করতে পারে, তাহলে 42 লেখো, ইন্টু প্রত্যেকে যদি একসাথে কাজ করে তাহলে কতগুলো কাজ কমপ্লিট হবে একদিনে, 7 আর 5 12 আর 8 20, 20টা কাজ একদিনে কমপ্লিট হবে। তাহলে 42 দিনে কতগুলো কাজ করেছে, 42 ইন্টু 20, তার মানে 840টা কাজ টোটাল হয়েছে। এবার বলছে বি আর সি 21 দিন একসাথে কাজ করেছে। তাহলে বি আর সি যদি একসাথে কাজ করে 21 দিন, তাহলে 21 দিনে কতগুলো কাজ হয়েছে আমরা দেখি, 21 ইন্টু বি করবে 5টা একদিনে, সি করবে 8টা, 8 আর 5 13টা কাজ হয়েছে। তাহলে 21 দিনে হয়েছে হচ্ছে টোটাল 21 ইন্টু 13, টোটাল আমরা যদি গুণ করি 13 অক্ষে 13, 3 হাতে আমার 1, 26 আর 1 27, 273টা কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের বলছে অবশিষ্ট কাজ এ কতদিনে সম্পূর্ণ করেছে। অবশিষ্ট কাজ এ একাই সম্পন্ন করেছে এবং কতদিনে পুরো কাজটা শেষ হয়েছে। বলছে অবশিষ্ট যে কাজটা আমাদের থাকবে এখন সেটা এ কতদিনে শেষ করবে আর পুরো কাজটা কতদিনে শেষ হয়েছে। তাহলে অবশিষ্ট আর কাজ কতটা আছে, 840 টোটাল ছিল, তার থেকে এতগুলো কাজ হয়ে গেছে, তাহলে এটা আমরা বাদ দিয়ে দেবো। 840 থেকে 273 যদি আমরা বাদ দিই তাহলে আমরা এখানে পাবো 840, 273 আমরা বাদ দিয়ে দিচ্ছি, তাহলে আমাদের থাকবে এখানে 7, 7 আর 1 8, তার মানে এখানে হয়ে যাবে 6, 2 আর 1 3, তার মানে এটা হয়ে যাবে 5। তাহলে 567টা কাজ বাকি আছে, 567টা কাজ আর অবশিষ্ট আছে 5, 6, 7। সেটা এ কত দিনে করবে বলেছে, এ একদিনে করে কতটা কাজ, 7টা কাজ, তাহলে 7 দিয়ে ভাগ করব, 7 8 56, 7 অক্ষে 7, তাহলে 81 দিনে এ কমপ্লিট করবে। বলছে কত দিনে পুরো কাজ শেষ হয়েছে, এর আগে কতদিন কাজ হয়েছিল, এখানে বি আর সি 21 দিন কাজ করেছিল, তাহলে এর সাথে আরও আমরা 21 যোগ করে দেবো, তাহলে এ করেছিল 81 দিন আর বি আর সি করেছিল 21 দিন, তাহলে টোটাল কাজ কমপ্লিট হয়েছে 102 দিনে। তাহলে অ্যান্সার আমাদের হয়ে যাবে 102। ওকে, টোটাল কাজ হয়েছে 102 দিনের মধ্যে শেষ। নেক্সট আমরা 10 নম্বর অঙ্কতে আসি। নেক্সট দেখো 10 নম্বর কোশ্চেনটা, এটা একটা স্টার দিয়ে নাও, ভালো অঙ্ক। এখানে বলছে এ বি এর থেকে 20% কম, তাহলে আমরা এখানে লিখবো এ, এখানে লিখবো বি, বি যদি আমরা 100 ধরি, এ তার থেকে 20% কম, তার মানে এ হবে 80। এরপর বলছে সি ডি এর থেকে 30% বেশি, এরপরে আমাদের সি আর ডি দিয়েছে, তাহলে সি আর ডি এর রিলেশনে আমরা এরপরে আসছি। এরপরে আমাদের দেখো এরপরে বলছে যদি ডি এর থেকে 25% কম হয়, এর থেকে 25% কম হচ্ছে ডি, তাহলে এ ছিল কত 80, তার থেকে 25% কম মানে 75%, 75% হচ্ছে ডি। তাহলে ডি এর ভ্যালু বার করছি আমরা এখানে 0 0 বা এইভাবে আমরা ডাইরেক্ট কাটতে পারি এইভাবে, 25 দিয়ে কাটলে 3, 25 দিয়ে কাটলে 4, 4 দিয়ে কাটলে আমরা পাচ্ছি 20, 3 20 60, তাহলে ডি এর ভ্যালু কত পাচ্ছি আমরা 60। এরপর বলছে দেখো তাহলে নিচের কোনটি সত্য। এবার এটা আসার আগে মিডিলে একটা লাইন আমরা ছেড়েছিলাম, মিডিলের কোন লাইনটা বাদ দিয়েছিলাম, এই লাইনটা। সি ডি এর থেকে 30% বেশি, ডি যা হবে তার থেকে 30% বেশি হচ্ছে সি, তাহলে ডি তো 60, তার থেকে 30% বেশি মানে 130%, 130/100, 0 0 ক্যান্সেল, 0 0 ক্যান্সেল, 6 ইন্টু 13 যদি আমরা করি তাহলে আমাদের এখানে আসবে 78। ওকে, সি এর ভ্যালু কত পাচ্ছি আমরা 78 পাচ্ছি। তাহলে এইভাবে আমাদের প্রত্যেকটার ভ্যালু আমরা আগে বার করে নেব। এবার আমাদের অঙ্কতে কি বলছে দেখো, এই জায়গাটা আমাদের বুঝতে হবে। অঙ্কতে আমাদের প্রথম অপশান বলছে সি ইকুয়াল টু 39, 0.39 বি, এটার মানে হচ্ছে সি ইকুয়াল টু, এই পাশের বিটা যদি আমরা এই পাশে নিয়ে আসি, বা একটা আমি তোমাদের ডিটেলসেই দেখাই, প্রথম অপশানটা আমি দেখাচ্ছি, এটা দেওয়া আছে 0.39 বি, এই বিটা যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে সি এর তলায় গিয়ে বসবে, তাহলে আমরা বলতে পারি সি
বাই বি, ঠিক আছে। আর এইখান থেকে যদি আমরা এই দশমিকটা যদি আমরা উঠাই তাহলে নিচে একটা 100 চলে আসবে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি সি এর ভ্যালু 39, বি এর ভ্যালু 100। এবার দেখো সি এর ভ্যালু কি 39? না, সি এর ভ্যালু হচ্ছে 78। তার মানে আমাদের এই অপশানটা হবে না। তাহলে প্রথম অপশান আমাদের ক্যান্সেল, একদম ইজিলি আমরা চেক করতে পারি। এবার দেখো বি এর ভ্যালু বলছে 39, বি ইকুয়াল টু 39 আছে, তার মানে বি এর ভ্যালু 39। এবার বি এর ভ্যালু 39 না, বি এর ভ্যালু 100, তাহলে এই অপশানটাও ক্যান্সেল। পরেরটাই বলছে সি এর ভ্যালু 78। পরের অপশানটা যদি আমরা দেখি সি এর ভ্যালু কত বলছে, সি ইকুয়াল টু এটা বলছে, তার মানে সি বাই বি আমরা লিখতে পারি ইকুয়াল টু এটা আমরা লিখতে পারি 78 পয়েন্ট উঠিয়ে বাই 100। তার মানে আমরা পাচ্ছি সি এর ভ্যালু 78, বি এর ভ্যালু 100। একদম ঠিক, সি এর ভ্যালু 78, বি এর ভ্যালু 100। তাহলে অপশান সি আমাদের এই অঙ্কটার অ্যান্সার। ওকে, তাহলে এইসব অঙ্ক আমাদের এইভাবে করতে হয়। প্রত্যেকটা অঙ্ক লজিক্যাল অঙ্ক, ভালো অঙ্ক ছিল। তো আজকের ক্লাসে আমাদের 10টা অঙ্ক ছিল, আমরা পুরোপুরি কমপ্লিট করলাম। ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও। দেখা হচ্ছে পরের ক্লাসে। ধন্যবাদ।